আমরা এখন কালকে যে অবস্থায় ইয়া করি, কালকে যে অবস্থায় আমরা হলো যে রাখে দিছি, ঠিক আজকে ওইখান থেকে শুরু করব। তো তার আগে আমি এখন কি করব, ধরো আমরা এই জ্যাম সফটওয়্যারটা আমাদের এক্সট্রাক্ট করা ছিল, একটা ড্রাইভের মধ্যে আছে। আমি এটা শর্টকাট করেছি ডেস্কটপে, ঠিক আছে? এখান থেকেও রান করা যায়, অথবা এখানে ফোল্ডারের ভিতর গিয়েও রান করা যায়, ঠিক আছে? আমাদের এক্সএমপিপি সফটওয়্যারটা এখানে আছে। আমরা এখান থেকে ওই যে কন্ট্রোল, এক্সএমপিপি কন্ট্রোল, এটা আমরা ইয়ে করতে পারি, কি বলে যে এখান থেকেও রান করতে পারি, অথবা আমি এটাই আবার শর্টকাট করে নিচ্ছি এই ইয়াতে ডেস্কটপে। এখান থেকে আমি রান করতে পারি। ডাবল ক্লিক করে ওপেন করলাম উইন্ডোটা। ওপেন করে কি করতে হবে, অ্যাপাচি এবং মাইস্কেল রান করতে হবে, রাইট? ঠিক আছে, অ্যাপাচিটা স্টার্ট করে দিলাম, তারপর মাইস্কেল। হ্যাঁ, দুইটা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? মানে আমার লোকাল সার্ভার এখন রান হয়েছে, ঠিক আছে? যদি লোকাল সার্ভার রান না হয়তো তাহলে কেমন দেখা যেত, একটু বন্ধ করে দেখাই। আমরা নর্মালি কেমন দেখা যায় লোকাল সার্ভার আমরা টেস্ট করি কিভাবে, লোকাল হোস্ট, লোকাল হোস্ট লিখে এন্টার দিলাম, ঠিক আছে? কিছুই আসবে না, এই এরকম আসবে, ঠিক আছে? আর যদি আমরা অ্যাপাচি মাইস্কেল রান করি, দেন ওই লোকাল হোস্টটা চলে আসবে, ঠিক আছে? রান করছি, এবার যদি আমরা লোকাল হোস্ট ট্রাই করি তাহলে কিন্তু ওয়েবসাইট আসবে, ঠিক আছে? এই যে ফাইল দেখা যাচ্ছে। তা এটা হচ্ছে আমাদের ইয়া ছিল আর কি, ওয়ার্ডপ্রেস ডাটাবেস। ডাটাবেস ছিল একটাই, ওয়ার্ডপ্রেস নামে, তাই না? ওখানে আমরা ক্লিক করলে তখন ওই ডাটাবেসটা আসা শুরু করবে। লোকাল হোস্ট থেকে অনেক স্লো। হ্যাঁ, এই যে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, আমাদের সবসময় ইউআরএলটা দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে ইউআরএলটা আমার কোথা থেকে আসতেছে। আমরা কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু কাউকে শেয়ার করতে পারবো না, বা কারোর সাথে হলো যে কারণ এটা আমাদের পিসি থেকে রান হচ্ছে, হোস্টিংটা আমার পিসিতেই, ঠিক আছে? পিসি থেকে হোস্ট করা, ঠিক আছে? আর যেগুলি ওয়েবসাইট আপনার হলো যে ইন্টারন্যাশনালি হোস্ট করা, সেগুলো তো আমরা লিঙ্ক এর সাথে ওর সাথে শেয়ার করতে পারবো। কারণ এখানে লোকাল হোস্ট দিয়ে যেহেতু শুরু, এই লিঙ্কটা আমরা কারোর সাথে শেয়ার করলে এটা ও দেখতে পাবে না, কারণ আমার সার্ভারটা আমার পিসিতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কালকে ড্যাশবোর্ডে ছিলাম। এই যে ড্যাশবোর্ড, এটা হচ্ছে ব্যাক এন্ড। আমরা অটো লগ ইন নিয়ে নিয়েছি, কারণ আমি লগ ইনটা পাসওয়ার্ডটা সেভ করে রাখছিলাম, ঠিক আছে? আর কেউ যদি লগ ইন পাসওয়ার্ড সেভ না করে, তাহলে লগ আউট যদি করা থাকে, সেরকম সেটা কিরকম দেখাবে দেখি একটু। এই যে এরকম দেখাবে, ওয়ার্ডপ্রেস স্ল্যাশ ডাব্লিউপি লগ ইন, হ্যাঁ, ডট পিএসপি। এটা দিলে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে লাস্ট যেটা আমি দিছি দিয়ে আমরা লগ ইন করতে পারবো। রিমেম্বার দেওয়া থাকলে ওটা অটো লগ ইন হয়ে যাবে। আমি এই ক্লাসটা নিচ্ছি না একদম উইদাউট কোনো প্রিপারেশনে, যেটা আমি আগে শিখে আসছি সেটাই আমি নতুন করে কালকে রাতে দেখি নাই, বা গত এক সপ্তাহ ধরে কিছু দেখিনি। আমি জাস্ট একদম, যেহেতু মানে একদম সবাই তো বিগিনার আমরা, ঠিক আছে? একদম মানে গোড়া থেকে শুরু করছি, পরবর্তীতে আমরা অনেক কিছু বের হবে, ঠিক আছে? তা আমরা একদম যেটুকু না জানি, মানে একদম একদম ফ্রেশ নিউ হিসাবে যেটুকু জানা দরকার সেটুকু সেই বিষয়গুলো আগে জানি, ঠিক আছে? আমি সেগুলোই শুধু মেনশন করতেছি। হ্যাঁ, তো এটা যে এখন ঢুকলাম, এটা হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে? এটা হলো যে ড্যাশবোর্ড। এটার আরেকটা নাম হচ্ছে ব্যাক এন্ড, মানে পিছনের অংশ, পিছনের শেষ অংশ। আর ফ্রন্ট এন্ড কোনটা, যেটা মানুষ দেখতে পাবে, ঠিক আছে? ভিজিট সাইট যদি যাই, এটা হলো যে ফ্রন্ট এন্ড, মানে সামনের দিক থেকে এরকম দেখা যাবে, ঠিক আছে? এখন মোটামুটি একটা ওয়েবসাইট আমাদের এটা স্ট্রাকচার দ্বারা হয়েছে। এখন এটাকে আমরা সুন্দর আকারে শেপ দিব, ডিজাইন করব। এটা ওয়েবসাইটে সাধারণত কি থাকে, একটা হেডার অপশন থাকে, একটা লোগো থাকে, মেনু থাকে, তারপর কন্টেন্ট এরিয়া থাকে মাঝখানে, তারপর শেষের দিকে ফুটার এরিয়া থাকে, হ্যাঁ, সাইটে কিছু উইডগেট থাকে, হ্যাঁ। এগুলোই আমরা এখন সুন্দর করে সাজাবো, ঠিক আছে? শুধু মেইন ওয়ার্ডপ্রেস ফাইলটা সেটআপ দেওয়া আছে, ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা সেটআপ দেওয়া আছে। এবার আমরা মানে একটা সাদা মাঠা সেটআপ দেওয়া আছে, এখন আমরা একটা থিম দিব সুন্দর। থিম দিলে হবে কি, সুন্দর একটা শেপ চলে আসবে, ঠিক আছে? কালার আসবে, অনেক কিছু আসবে, ঠিক আছে? তো আমাকে আগে ড্যাশবোর্ডের সাথে একটু পরিচয় হয়নি। ড্যাশবোর্ডের মধ্যে কি কি থাকে, পোস্ট, আমরা একটার পর একটা পোস্ট দিতে পারবো, ঠিক আছে? এই জিনিসটা, এই যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এটা আগে ছিল না, নতুন আপডেটে আসছে। ডাইরেক্ট এখান থেকে অ্যাড নিউ, অ্যাড এ অ্যাবাউট পেজ, ভিউ ইউর সাইট, ঠিক আছে? এখান থেকেও সাইট ভিউ করা যায়, বা চেঞ্জ ইউর থিম, এখানে ডাইরেক্ট কিছু করা যায়। এটা আমরা কাটে দিলাম, এটা দরকার নেই আমাদের, আমরা এখান থেকে দেখি মোটামুটি, ঠিক আছে? এই যে এটা গ্লান্স দিয়ে রাখছে, কুইক ড্রাফট,
আমরা কিছু যদি ড্রাফট করতে চাই তাহলে এখানে কুইক ড্রাফট করে রাখতে পারবো, টাইটেল দিয়ে কন্টেন্টটা পোস্ট করে এখানে সেভ ড্রাফট করে রাখতে পারবো, মানে পরবর্তীতে আমি আর্টিকেলটা পোস্ট করবো এখানে ড্রাফট করে রাখতে পারি। ঠিক আছে, তারপরে অ্যাক্টিভিটি, এই যে শুধুমাত্র রিসেন্টলি পাবলিশ হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট পাবলিশ করা আছে, এই টুকটাক একটু দামি কন্টেন্ট দেওয়া আছে, রিসেন্ট কমেন্ট, হ্যাঁ একটা কমেন্টও দেওয়া আছে, এই মোটামুটি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইভেন্টের নিউজ, ওয়ান পোস্ট ওয়ান কমেন্ট ওয়ান পেজ, ঠিক আছে, এটা গ্লান্স। আর এটা চলছে ওয়ার্ডপ্রেস 5.0.3 রানিং 2090 থিম, এটা হচ্ছে ডিফল্ট একটা থিম দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে পোস্ট গেল। মিডিয়া কি, মিডিয়াতে আমরা হলো যে আমাদের যে ইমেজ, ভিডিও, অডিও, এই ফাইলগুলো আমরা এই মিডিয়াতে আপলোড দিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে মিডিয়া গ্যালারি। পেজ, আমরা স্পেসিফিক পেজ ক্রিয়েট করতে পারবো, আমাদের মেনুতে পেজ থাকে না, 2 3 4 5টা পেজ থাকে, অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট আস পেজ, এগুলো আমরা পেজ ক্রিয়েট করে রাখতে পারবো। তারপর কমেন্ট, আমরা ব্লক কমেন্ট করছি না, এই এখান থেকে কমেন্ট আমরা অ্যাপ্রুভ করে দিব কি আমরা কমেন্টটাকে ডিলিট করে দিব, এখান থেকে আমরা করতে পারবো। এই যে একটা কমেন্ট করছে, এই কমেন্টটা আনঅ্যাপ্রুভ, তাহলে কমেন্টটা মানে আর অ্যাপ্রুভ হবে না। অথবা কমেন্টে রিপ্লাই দিতে পারি আমরা এখানে ক্লিক করে, বা হলো যে কুইক এডিট করতে পারি, কমেন্টটা কবে এডিট করা যায়। ঠিক আছে, ও ধরো যে 4টা 5টা লিঙ্ক দিচ্ছে, আমি লিঙ্কগুলো রিমুভ করে দিয়ে কমেন্টটা পাবলিশ করতে পারবো, মানে সব পুরো কন্ট্রোল আমার হাতে আর কি, আমি যেটুকু পাবলিশ করতে যাবো সেটুকুই পাবলিশ হবে। ঠিক আছে, যদিও সে কমেন্টটা করছে মানুষ, বা কমেন্টটাকে স্পামি কমেন্ট হিসেবে স্পামে ক্লিক করলে ওটা স্পাম ফোল্ড ইয়াতে চলে যাবে, ট্রাশ, এটা রিসাইকেল বিনে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এইটুকু গেল। এবার আসি অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে মানে ওই যে ফ্রন্ট এন্ডে কী কী মানুষ দেখতে পাবে সেটি হচ্ছে অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, থিম, থিম চেঞ্জ করে দিতে পারি, কুইক কাস্টমাইজ করতে পারি, টাইটেল, মেটা ডিসক্রিপশন এগুলি কাস্টমাইজ করা যায়, এবং কালার টালার এগুলো সব কাস্টমাইজ করা যায়। উইডগেট বা উইজেটস, বা যে যেটা নামে বলে, উইজেটস হলো কি কিরকম জিনিস আমরা পাশে দেখি না যে এরকম রিসেন্ট পোস্ট, লেটেস্ট পোস্ট, বা রিসেন্ট কমেন্ট, ট্যাগ ক্লাউড, বা কারো বায়ো। যদি আমি আমার পায়োনিয়ার মার্কেটারে যাই, তাহলে এই যে ডান দিকে যে ইয়াটা আমার যে অ্যাবাউট অ্যাবাউট মি, ঠিক আছে, এটা হচ্ছে যে উইডগেট দিয়ে করা, এখানে পাশে পাশে উইডগেট লাগানো যায়। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে উইডগেট বা উইডজেট, এই যে এগুলি ক্যাটাগরিজ, রিসেন্ট পোস্ট, অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে উইডজেটস দেওয়ার ফলে আসছে। ঠিক আছে, এই এরিয়াটাকে বলা হচ্ছে উইজেটস বা উইডগেট। ঠিক আছে, আর এগুলো তো পোস্ট। আর কি থাকে, এই যে মেনু আছে, হ্যাঁ, তারপর একটা সার্চ অপশন আছে, তারপর ফুটার এরিয়া আছে, হ্যাঁ, আরও বিভিন্ন বিভিন্ন বড় বড় যেগুলো থিমগুলোতে আরও অনেক কিছু আছে। তো আমরা থিম বুঝলাম, থিম দেখাচ্ছি, কাস্টমাইজেশন উইডজেটস বললাম, মেনু, ওয়েবসাইটের মেনু যেটা আছে সেটাই হচ্ছে মেনু, এই যে মেনুগুলো। ঠিক আছে, মেনু, তারপর সাব মেনু, এটা খুবই সহজ ক্রিয়েট করা, হ্যাঁ, যেগুলো HTML কোডিং করে করে করা লাগে, এখানে খুবই সহজ। মেনুর পরে হলো যে এডিটর, এডিটর বলতে এখানে আপনি যে কোড এডিট করা যায়। ঠিক আছে, যদি এসইওর কথাই বলি, এসইওতে আমরা যে জিনিসটা করি সেটা হলো যে ওয়েবসাইটকে গুগলে সাবমিট করা লাগে। তো ওয়েবসাইটকে যখন গুগলে সাবমিট করব, তখন সাবমিট করার পর মানে অনারশিপ ভেরিফিকেশন চায় যে ওয়েবসাইটটা আমার কিনা। কীভাবে, ওরা একটা মেটা কোড দেয়, ওই কোডটা এখানে এডিটরে যায় এখানে পেস্ট করে দিতে হয়, এডিটরে হেডিং সেকশনে। কীরকম, এটা আমাদের এসইওর জন্য দরকার আর কি। এখানে গেলাম যে আন্ডারস্ট্যান্ড, এখানে হেডার ডট পিএসপি নামে একটা ফোল্ডার আছে, এই যে হেডার ডট পিএসপি, থিম হেডার। এই থিম হেডারে গিয়ে হেড যেখানে শুরু হয়েছে, হেড যেখানে শেষ হয়েছে, এই যে হেড যেখানে ক্লোজ হয়েছে, কয়েকদিন আগে HTML ক্লাস নিচ্ছি, সেখানে জাস্ট ওই কোডটা পেস্ট করে দিলেই, দিয়ে আপডেট ফাইল দিলাম, দিলেই হয়ে যাবে। এইভাবে এই এই জায়গায় গুগল অ্যানালিটিক্সের কোড, বিং ওয়েবমাস্টার টুলের কোড সব এই জায়গায় পেস্ট করে দিতে হয়। ঠিক আছে, খুবই সিম্পল। এডিটরে গিয়ে থিম ডট থিম হেডার, হেডার ডট পিএসপি ফাইলটা এখানে গিয়ে ক্লিক করলেই এটা এডিটিং অপশন আসবে। জাস্ট হেড ট্যাগ যেখানে শুরু হয়েছে আর হেড ট্যাগ যেখানে শেষ হয়েছে, এর মাঝখানে ওই কোডটা পেস্ট করে দিয়ে আপডেট ফাইল দিলে ওখানে যায় আমরা অনারশিপ ভেরিফিকেশন করতে পারবো। তাহলে সাইটটা গুগলে অ্যাড হয়ে গেলো, বা অ্যানালাইটিক্সে অ্যাড হয়ে গেলো, বা বিং ওয়েবমাস্টার টুলে অ্যাড হয়ে গেলো, তখন আমরা ওখান থেকে ডাটাগুলো দেখতে পাবো। ঠিক আছে, মানে আমাদের ভিজিটর কীরকম, ব্যাকলিং কয়টা,
কোন কোন কিওয়ার্ড দিয়ে কি পরিমাণ ইমপ্রেশন হচ্ছে, কোন কোন কিওয়ার্ড দিয়ে কি পরিমাণ ক্লিক হচ্ছে, এগুলো দেখতে পাবো আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এডিটর গেল। প্লাগইন, প্লাগইন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্লাগইনটা কি? প্লাগইনটা হলো যে একটা টুলের মতো, মানে আমরা ওয়েবসাইটটাকে বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করে, এখন আমাদের সাথে কিছু কোনো ফাংশন নাই কিন্তু, হ্যাঁ, এই ওয়েবসাইটটাকে বিভিন্ন রকম ফাংশন দিব, প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা প্লাগইন ইউজ করতে হবে, হাজার হাজার কাজের জন্য হাজার হাজার প্লাগইন, ঠিক আছে? ওয়েবসাইটটা মনে করেন যে আমি একটা কন্ট্যাক্ট ফর্ম দিব, এটা প্লাগইন দিয়ে, ঠিক আছে? একটা কন্ট্যাক্ট ফর্ম দিব, এটাও প্লাগইন দিয়ে। তারপরে মনে করেন যে একটা ওই যে ইয়া আছে না, কমেন্ট করতে গেলে একটা ক্যাপচা চায় না, ওটাও প্লাগইন দিয়ে করা যায়, প্লাগইন দিয়ে করতে হয় আর কি। তারপরে এসইও করব, এসইওর জন্য একটা প্লাগইন আছে। তারপরে হলো যে ওয়েবসাইটটাকে একটু ফাস্ট করব, সেটার জন্য প্লাগইন আছে। ওয়েবসাইটটা মানে সবকিছুর জন্য প্লাগইন, সিকিউরিটির জন্য একটা প্লাগইন, সবকিছু হচ্ছে প্লাগইন দিয়ে করা যায়, ঠিক আছে? তো প্লাগইনে যাই, দেখি ডিফল্ট প্লাগইন কি কি আছে। একিসমেট এন্টি স্প্যাম প্লাগইন, এটা ডিফল্ট দেওয়া থাকে। হ্যালো ডলি, এটা ওই রকম একটা প্লাগইন, ঠিক আছে? হ্যালো ডলি ওখানে অ্যাক্টিভেট ডলি এই ফর্ম, ঠিক আছে? এই দুইটা প্লাগইন ডিফল্ট। আচ্ছা, একিসমেটটা হলো যে এন্টি স্প্যাম প্লাগইন, মানে কেউ যদি স্প্যামিং করতে না পারে, ঠিক আছে? এটা যদিও পেইড টুল, মানে পেইড প্লাগইন, মানে ফ্রিতে খুব একটা ভালো কাজ করে না। একদম ফুল সিকিউর করতে গেলে ওয়েবসাইটটাকে আমরা হলো যে এই একিসমেটটাকে ইয়ার নিতে হবে, প্রিমিয়াম নিতে হবে। প্লাগইনও আবার প্রিমিয়াম, মানে যারা প্লাগইন বিক্রি করে, আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ দেখি না, কিছু কিছু অ্যাপ আছে প্রিমিয়াম, ঠিক আছে? জাস্ট এরকম, হ্যাঁ, কিছু কিছু প্লাগইন আছে প্রিমিয়াম। তো এই প্লাগইনটা প্রিমিয়াম, মানে অনেকে বলে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুব সিকিউর না, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস সিকিউর, টাকা খরচ করলে সিকিউর। এটা এনটি স্প্যাম যদি আমরা প্রিমিয়াম নেই, তার মধ্যে সেরকম সাপোর্ট দিবে আমাদেরকে, ঠিক আছে? খুবই সিকিউর, নাহলে এত জনপ্রিয়তা পাইলো কেমনে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? সিকিউর কিন্তু টাকা খরচ করতে হবে, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, তাহলে প্লাগইনের জায়গায় আমি ইনস্টল প্লাগইন দেখতে পাচ্ছি, অ্যাড নিউ এডিটর, প্লাগইন এডিটর করা যায়, প্লাগইনও এডিট করা যায় এখান থেকে, হ্যাঁ। যারা কোড জানে তারা এখান থেকেও এডিট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, প্লাগইন গেল। প্লাগইনের পর আসি ইউজার। ইউজার আমি শুধু একটা ইউজার ক্রিয়েট করছি, যখন আমি ইয়ে করি, যখন সেটআপ দিই তখন শুধুমাত্র একটা ইউজার ক্রিয়েট করছি, ঠিক আছে? আমি শুধু একটা ইউজার ক্রিয়েট করছি। তো এই একটা ইউজার, এখন আমি আরো ইউজার ক্রিয়েট করতে পারি, অ্যাড নিউ ইউজার, এবং তাদের আলাদা আলাদা মানে রোল দিতে পারি, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিন যারা হবে তারা শুধুমাত্র একে অপরকে সরাইতে পারবে, আদারওয়াইজ যারা এডিটর হবে এগুলি শুধুমাত্র এডিট করতে পারবে বা কোনো কিছু পোস্ট করতে পারবে, বাট কোনো সেটিং কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? এইটাই মূলত ইউজার আর কি। অনেকগুলো ইউজার দেওয়া যায়, ঠিক আছে? একই ওয়েবসাইটে 4-5 জন কাজ করতে পারে, সবাইকে আলাদা আলাদা ইউজার রেডি করে দেওয়া যায়, বা একটা ইউজার সবাইকে দেওয়া যায়, ঠিক আছে? কোনো প্রবলেম নেই, ইউজার এখান থেকে ক্রিয়েট করা যায়। জাস্ট অ্যাড নিউ ক্লিক করে নতুন ইউজার অ্যাড করে দিয়ে সেভ দিতে হবে। আচ্ছা, ইউজার গেল। ইউজারের পর আসে টুল। টুল কি জিনিস? ক্যাটাগরিজ এন্ড ট্যাগ কনভার্টার, তারপর অ্যাভেলেবল টুল, এটা ক্যাটাগরিজ এন্ড ট্যাগ কনভার্টার, মানে ট্যাগ থেকে ক্যাটাগরি, ক্যাটাগরিতে ট্যাগ, এটা একটা অ্যাডভান্স লেভেলের ব্যাপার, এটা পরে আসতেছি। ইম্পোর্ট। ইম্পোর্টটা কি জিনিস? ইম্পোর্টটা হলো যে আমরা একটা থিম দিলাম, থিমের কিছু ডামি কন্টেন্ট আছে, আমরা যে থিমগুলো যখন দেখব, ধরেন ইয়াতে যাই, কি বলে যে থিম ফরেস্ট, এটা একটা থিমের মার্কেট প্লেস, মানে ওয়ার্ডপ্রেসের থিম কেনা বেচা হয় এখানে। যে কোনো থিমের এই ধরেন অ্যাভাটার থিমটা যদি যাই, এই থিমটার লাইভ প্রিভিউ যদি দেখি, প্রিভিউতে কেমন দেখাবে, হ্যাঁ, অনেকগুলো টেমপ্লেট,
একটা থিমের আবার অনেক ধরনের টেমপ্লেট, অনেক ধরনের ইয়া ইউজ করা যায়, ঠিক আছে, অনেক ধরনের শেপ নিয়ে আসা যায়, প্রচুর টেমপ্লেট। নিক। তো এই ইম্পোর্টের কাজ হলো প্রত্যেকটা থিমের সাথে, প্রিমিয়াম থিমের সাথে একটা এক্সএমএল ফাইল দিয়ে রাখে। ওই ডাটাটা আমরা যখন ইম্পোর্ট করি তাহলে যতগুলো ডামি কন্টেন্ট আছে মানে ওইরকম শেপ একটা নিয়ে আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে ইম্পোর্টের কাজ। এটা আসলে ভালো করে বুঝাইতে পারবো আর কি। আর এক্সপোর্ট মানে হচ্ছে যে আমরা কোনো কিছু সংরক্ষণ করে রাখবো, ঠিক আছে, এটা হচ্ছে এক্সপোর্ট করে রাখবো, ঠিক আছে। আমরা বিভিন্ন এক্সেল ফাইল এক্সপোর্ট করে রাখি না, ওরকম ব্যাপারটা এক্সপোর্ট করে রাখা। হ্যাঁ, এক্সপোর্ট ডাটা পার্সোনাল, এক্সপোর্ট ইরেজ পার্সোনাল ডাটা, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ঠিক আছে, ওই ওই এক্সপোর্টের মতোই আর কি ব্যাপারটা। আর ইম্পোর্টের ব্যাপারটা হচ্ছে ফাইলটা এখানে ইম্পোর্ট কি কি আমরা ইম্পোর্ট করতে পারি, ক্যাটাগরিজ এন্ড ট্যাগ ইনস্টল দিয়ে ইম্পোর্ট করতে হবে, লাইভ জার্নাল থেকে ইম্পোর্ট করতে পারি, অথবা ওয়ার্ডপ্রেস ইম্পোর্ট পোস্ট পেজ কমেন্ট কাস্টম ফিল্ড ক্যাটাগরিজ এন্ড ট্যাগস ফ্রম ওয়ার্ডপ্রেস এক্সপোর্ট ফাইল। মানে আমাদের এখানে তো শুধুমাত্র একটা পোস্ট আছে, একটা কমেন্ট আছে, আর একটা কি বলবো, আহ, একটা পোস্ট একটা কমেন্ট একটা ক্যাটাগরি আনক্যাটাগরাইজ এগুলো আছে। আমরা যদি আরো অনেকগুলো পোস্ট থাকতো তাহলে আমরা সহজেই বিষয়টা একদম সাজানো পাইতাম রেডিমেড, ঠিক আছে। ওইটাই হচ্ছে ইম্পোর্টারের কাজ। নেট খুবই স্লো, আসতেছে না। আচ্ছা, এবার আসি গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটিং। সেটিং এ আমরা শুরুতে সাইটে টাইটেল দিছিলাম না, যখন সাইটটা মানে ওয়ার্ডপ্রেসটা রান করি, এই যে টাইটেলটা এখান থেকে চেঞ্জ করে দেওয়া যায় সেটিং থেকে। সেটিং এর অনেকগুলো সাব ক্যাটাগরি, যেমন জেনারেল সেটিং, রাইটিং সেটিং, রিডিং সেটিং, ডিসকাশন সেটিং, মিডিয়া সেটিং, পারমালিঙ্ক সেটিং, প্রাইভেসি সেটিং, অনেকগুলো সেটিং আছে। জাস্ট ফেসবুকের মতোই, ফেসবুকে অনেক ধরনের সেটিং আছে না, আমরা তো ফেসবুক সবাই ইউজ করি, ওই জন্যই আমি ফেসবুকের উদাহরণটা বেশি দিই। আচ্ছা, সাইটের টাইটেল এখান থেকে চেঞ্জ করে দেয়, ট্যাগ লাইন চেঞ্জ করে দেওয়া যায়। দিস ইজ অ্যানাদার ওয়েবসাইট, আমি দেখলাম যে দিস ইজ আওয়ার this is our beginner WordPress learning project, ঠিক আছে। this is our beginner WordPress learning project. WordPress অ্যাড্রেস হচ্ছে যে http লোকাল হোস্ট, ঠিক আছে। যেহেতু আমরা লোকাল হোস্ট থেকে চালাচ্ছি, লোকাল হোস্টে সেটআপ দেওয়া ছিল, ওইটাই দেখাচ্ছে সাইট অ্যাড্রেস ইউআরএল যে লোকাল হোস্ট ডট লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস। এটা হচ্ছে আমাদের সাইটের অ্যাড্রেস, যেটা শুধু এখান থেকে কেবল রান হবে। ইমেল অ্যাড্রেস দিছিলাম almasud2010@gmail.com, এটা দিছিলাম। মেম্বারশিপ, এখানে যদি আমরা টিক দেই এনিওয়ান ক্যান রেজিস্টার, হ্যাঁ, যে কেউ তখন রেজিস্টার করতে পারবে, মানে সাবস্ক্রাইবার হিসেবে বা এডিটর হিসেবে যেটা আমি অ্যালাউ করবো সেটা। নিউ ইউজার ডিফল্ট রোল, কেউ যদি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চায় ওয়েবসাইটে যায়, সে সাবস্ক্রাইবার হিসেবে অ্যাকাউন্ট খুলতে পারবে আর কি, ঠিক আছে। আমরা এখান থেকে সেট করতে পারবো সে সাবস্ক্রাইবার হবে নাকি কন্ট্রিবিউটর হবে নাকি অথর হবে, ঠিক আছে। সাইট ল্যাঙ্গুয়েজ ডিফল্ট ভাবে ইংলিশ দিছিলাম যখন সেটিংয়ে দিই। টাইম জোন ইউটিসি প্লাস প্লাস 0 দিছিলাম, এখন চেঞ্জ করতে পারি। ডেট ফরম্যাট চেঞ্জ করে দিতে পারি, টাইম ফরম্যাট আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। উইক স্টার্ট অন মানডে টু মানডে থেকে উইক স্টার্ট হবে, ঠিক আছে। তো এইগুলো আর কি। আচ্ছা, এটা মূলত গেলো জেনারেল সেটিং। এবার আসি যে রাইটিং সেটিং। রাইটিং সেটিংটাতে কি বলছে, ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, আমরা কোনো কিছু যদি পোস্ট দেই সেক্ষেত্রে ডিফল্ট ক্যাটাগরি আনক্যাটাগরাইজ হিসেবে থাকবে। তাহলে আমরা যদি নতুন কিছু ক্যাটাগরি ক্রিয়েট করে দেই তাহলে ওই ক্যাটাগরিতে যায় যে পোস্ট হয়ে থাকবে। ডিফল্ট পোস্ট ফরম্যাট, স্ট্যান্ডার্ড ফরম্যাট, অনেকগুলো ফরম্যাট আছে, গ্যালারিতে যাবে, লিঙ্ক হিসেবে যাবে, ইমেজ আকারে যাবে, কোড আকারে যাবে, ঠিক আছে, অডিও ভিডিও, অনেকগুলো ফরম্যাটে পোস্টগুলো দেওয়া যায়। ডিফল্ট ফরম্যাট হবে, স্ট্যান্ডার্ড ফরম্যাটই থাকবে, ঠিক আছে। মেইল সার্ভার, মানে আমরা যে কেউ যদি মেইল পাঠায় কন্টাক্ট আছে, তাহলে মেইলটা কোন কোন ইয়াতে যাবে, মানে কোন মেইলে যাবে সেই মেইলটা আমরা এখানে সেটিং করে দিতে পারবো, ঠিক আছে। মেইল টু অমুক, ঠিক আছে। লগ ইন নেমটা এরকম থাকবে, পাসওয়ার্ডটা কিরকম হবে এটা আমরা এখানে পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। রাইটিং গেল, রিডিং সেটিং। আচ্ছা, এখানে মজার বিষয় হলো যে ইওর হোম পেজ ডিসপ্লে, হোম পেজটা কি কি হিসাবে দেখাবে, ইওর লেটেস্ট পোস্ট, সর্বশেষ যে পোস্টটা দিবে ওইটাই হোম পেজে দেখাবে। অথবা আমরা কোনো একটা স্ট্যাটিক পোস্টও হোম পেজে রাখতে পারি। সেক্ষেত্রে আমরা যদি এটা এখানে এখানে ক্লিক মারি,
তাহলে হোম পেজটা কি হিসাবে থাকবে? এটা এখানে তো অনেকগুলো পেজ থাকার কথা থাকবে, সাথে পোস্ট পেজ। পোস্ট পেজ মনে করো যে ব্লগ বা অন্য অন্য যখন আমরা পোস্ট দিব সেটা ব্লগে পোস্ট হয়ে থাকবে। আর হোম পেজটা একটা স্ট্যাটিক পেজ, স্থির পেজ থাকবে। ঠিক আছে, এটা ব্যাপারটা। আচ্ছা, ব্লগ পোস্ট শো অ্যাট মোস্ট। ব্লগ পেজ শো অ্যাট মোস্ট মানে ব্লগে সর্বোচ্চ কয়টা পেজ দেখাবে? এখানে আমাদের কয়টা পোস্ট দেখাচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা সেটিং দেওয়া আছে, মানে পোস্ট পেজে সর্বোচ্চ পাঁচটা পোস্ট দেখাবে। আমি যদি 10টা করে দিই তাহলে এখানে 10টা পোস্ট দেখাবে একসাথে, একটা করে দিলে একটা দেখাবে। ঠিক আছে, এখানে ওইটা সেটিং করে দেওয়া আছে আর কি। সিন্ডিকেট ফিড শো ইন দ্য মোস্ট রিসেন্ট। হ্যাঁ, সিন্ডিকেশন বলতে ওই যে তোমার এইগুলি সম্ভবত রিড মোর। ঠিক আছে, এগুলি কয়টা দেখাবে এটার আর কি। আচ্ছা, ফর ইচ আর্টিকেল ইন এ ফিড শো, ফুল টেক্সট দেখাবে নাকি সামারি দেখাবে? ফুল টেক্সট যদি দেখাইতো তাহলে এখানে এই যে রিড মোডটা থাকতো না, একটা পুরা মানে পেজটা মানে পুরা পোস্টটা দেখাইতো আর কি। ঠিক আছে, ওটা এখান থেকে সেট করে দেওয়া যায়। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এখানে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, আমরা টিক দেওয়া আছে। তার মানে আমরা এই ওয়েবসাইটে যেগুলো কিছু পোস্ট করব, কন্টেন্টগুলো ডামি কন্টেন্ট ইউজ করব, সেগুলো যেন সার্চ ইঞ্জিন ক্রল না করে বা ইন্ডেক্স না করে। কারণ একটা সাইট যখন আমরা কনস্ট্রাকশন করি তখন কিন্তু সাইটটা কি করা থাকে, তোমার সার্চ ইঞ্জিনে ব্লক করে দেওয়া থাকে, যেন সার্চ ইঞ্জিন এটাকে ক্রল না করে। ঠিক আছে, যেমন যদি উদাহরণ দিই, আমি কালকে একটা সাইটের কাজ শুরু করছি, একটা ক্লিপিং পাথের সাইট। তো ওইটা হলো যে সার্চ ইঞ্জিন এখনো মানে স্টপ করে দেওয়া আছে এবং মানে টিক দেওয়া আছে, কারণ হলো যে ওইটার কন্টেন্টগুলো এখনো ডামি কন্টেন্টই আছে, ওগুলো এখনো সরানো হয়নি। আর ডামি কন্টেন্ট যদি একবার গুগল ইন্ডেক্স করে ফেলে তাহলে কিন্তু ওগুলোকে ডি ইন্ডেক্স করা খুব কঠিন। ঠিক আছে, চেঞ্জ করে আবার ডি ইন্ডেক্স করা খুব কঠিন। ঠিক আছে, যখন আমরা দেখবো ওয়েবসাইটটা আমাদের একদম সব কিছু রেডি হয়ে গেছে, কন্টেন্ট টন্টেন্ট সব কিছু আমরা সরাই ফেলছি, দামি কন্টেন্ট একদম সব পিওর কন্টেন্ট দেওয়া আছে, 100% প্যালগারাইজ কন্টেন্ট ইয়া 100% ইউনিক কন্টেন্ট, তখন আমরা ওইটা টিকটা তুলে দিব। তুলে দিয়ে তখন এসইও করা শুরু করব। ঠিক আছে, তার আগে ওইটা কিন্তু টিক চিহ্ন দিয়েই রাখতে হবে, আদারওয়াইজ গুগল যখন ক্রল করা শুরু করবে তখন কিন্তু এটা আমাদের মহা বিপদ হবে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা এটা টিক চিহ্ন দিয়ে রাখা। যখন আমরা এসইও শুরু করবো তখন এটা টিকটা তুলে দিব, তখন গুগলকে বল তুমি এখন ক্রল করো। ঠিক আছে, আমার ওয়েবসাইট রেডি, অন পেজ এসইও করা হয়েছে, সবকিছু রেডি, তুমি এখন ক্রল করা শুরু করো। তার আগে কিন্তু টিকটা দিয়েই রাখবো। ঠিক আছে, অন পেজের পেজের ভিতরে যে এসইওর কাজগুলো করা দরকার সেগুলো সবগুলো করে তারপর আমরা ওই টিকটা তুলে দিব। ঠিক আছে, ডিসকাশন ডিসকাশন সেটিং এ একটু আসি। ডিসকাশনটা কি বলছে এখানে? এখানে অনেকগুলা বিষয় আছে, যেমন হলো যে আমরা যে ডিফল্ট আর্টিকেল সেটিং, attempt to notify any block link to from the article, allow link notification from other block, allow people to post comment on a new article। ঠিক আছে, আমরা নতুন পোস্টে আর্টিকেলে আমরা লোকজনকে কমেন্ট করতে দিব কিনা সেখানটাও এখানে কিন্তু সেটিং করে দেওয়া যায়। allow people to post comments on new article, নতুন আর্টিকেল যখন পোস্ট করব তখন লোকজন কি কমেন্ট করবে কিনা সেখানে আমরা এখান থেকে সেটিংয়ে দিতে পারবো। আমরা যদি টিকটা তুলে দিই তাহলে কিন্তু কেউ আর কমেন্ট করতে পারবে না। ঠিক আছে, allow link notification from the other blog on new article। হ্যাঁ, আমার আমার সাইটটাকে যদি কেউ ইয়া দেয়, পিং ব্যাক বা ট্র্যাক ব্যাক করে, মানে আমার ওয়েবসাইটটাকে যদি কেউ লিঙ্ক দেয় তাহলে আমার নোটিফিকেশন আসবে। ঠিক আছে, এটা সেটিং আর কি। এগুলো অনেক অ্যাডভান্স ব্যাপার। ঠিক আছে, তারপরেও মানে যেগুলো আলোচনা না করলেই না সেগুলো করতেছে আর কি। ইমেল মি হয় নেভার এনিওয়ান পোস্ট অ্যান্ড কমেন্ট এ কমেন্ট ইন হেল্প ফ্রম মডারেশন, মানে এগুলো আমার কেউ যদি পোস্টে কমেন্ট করে তাহলে আমার ওটা মেইলে চলে যাবে, অথবা আমি যখন ঢুকবো তখন কেবল দেখা যাবে। এটা এখান থেকে করা যায় আর কি। ঠিক আছে, আমি যদি বিফোর কমেন্ট অ্যাপিয়ার্স কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ, এটা টিক চিহ্ন তুলে দিই তাহলে শুধু ম্যানুয়ালি অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, আদারওয়াইজ কমেন্ট দেখাই যাবে না। ঠিক আছে, এগুলি আর কি সেটিং করে দিতে এখানে। আচ্ছা, মিডিয়া সেটিং। মিডিয়া সেটিং মধ্যে ধর আমরা কোনো ইমেজ পোস্ট করি তাহলে ইমেজটা কি আকারে দেখাবে, থাম্বনেইল আকারে দেখাবে নাকি মিডিয়াম সাইজে দেখাবে নাকি লার্জ সাইজে দেখাবে, সেটা আমরা এখান থেকে ডিফল্ট সেটিং করে দিতে পারি। ঠিক আছে, এটা ডিফল্টভাবে থাম্বনেইল দেখা আছে, ক্রপ থাম্বনেইল টু এক্সাক্ট ডাইমেনশন, নর্মালি থাম্বনেইল আর প্রপোর্শনাল। ঠিক আছে, মানে কোনো কিছু ইমেজ পোস্ট দিলে সেটা থাম্বনেইল আকারেই দেখাবে, অথবা আমরা সেটিং করে ওটাকে আবার মিডিয়াম সাইজ বা লার্জ সাইজ করে দিতে পারি। পার্মালিঙ্ক গুরুত্বপূর্ণ জিনিস এসইওর জন্য, সেটা হলো আমরা বিভিন্ন জায়গায় দেখি যে কোনো গ্রুপে যখন কেউ নিউজ, বিশেষ করে বাংলা নিউজগুলো শেয়ার করে তখন একদম ভেঙে যায়। ঠিক আছে,
ফন্ট না, মানে লিঙ্কটা ভেঙে যায়, তাহলে গুড়া গুড়া হয়ে যায় একদম, মানে জাবড়া জঙ্গল সব কিছু মিশ্রিত করে দিয়ে দেয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা হয় কি কারণে যে কেউ ওই যে ওয়ার্ডপ্রেস নাম দিয়ে রাখে বা হলো যে পরে ঠিক করতে পারে না, ঠিক আছে। তো এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্ক স্ট্রাকচার হচ্ছে দ্য পোস্ট নেম, ঠিক আছে। পোস্ট নেম যদি দেয় তাহলে কি হবে, http localhost/wordpress/sample post, মানে পোস্টের নামটা ঠিক ওই নামে পোস্ট হবে, ঠিক আছে। আর যদি এরকম হয় যে ডেট থাকে বা হলো যে ওয়ার্ডপ্রেস পোস্টের নাম্বার থাকে, তাহলে ওইটা কিন্তু এসইও ফ্রেন্ডলি না, ঠিক আছে। আর যদি পোস্ট নেম দেই তাহলে কিন্তু এই যেই পোস্টের নামটা, যে পোস্টের টাইটেলটা, ওইটা কিন্তু আমাদের ইউআরএল এর মধ্যে থাকবে, তাহলে কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে থাকতেছে, ঠিক আছে। এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, ঠিক আছে। আমরা সবসময় পারমালিঙ্কটা কি করব, পোস্ট নেম দিয়ে রাখবো। প্রাইভেসি সেটিং, লাস্ট সেটিং এ আসি। আচ্ছা, প্রাইভেসি সেটিং এ অনেক কিছু ইয়া করে দেওয়া যায়, চেঞ্জ ইউর প্রাইভেসি পলিসি, হ্যাঁ, সিলেক্ট এন এক্সিস্টিং পেজ, মানে প্রত্যেকটা ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি বা হলো যে টার্মস এন্ড কন্ডিশন, এগুলো একটু কম্পালসারি পেজ, ঠিক আছে। তো এগুলো এখান থেকে সেট করে দেওয়া যায় আর কি, ঠিক আছে। আমরা কোন পেজটাকে প্রাইভেসি পলিসি পেজ হিসেবে ইউজ করব সেটা এখান থেকে সেট করে দেওয়া, অর্থাৎ ক্রিয়েট নিউ পেজ, নতুন পেজও ক্রিয়েট করা যায়, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমরা সেটিং এক নজর বলে আসলাম। এখন আমরা পোস্ট দিব এবং কিছু সাইটটাকে একটু সাজাবো, হ্যাঁ, কিছু মেনু ক্রিয়েট করব, হ্যাঁ, মেনু ক্রিয়েট করে পোস্ট দিব, পোস্ট দিয়ে সাইটটা একটু শেপে নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে। তার আগে আমরা একটু ভালো একটা থিম দিই, এটা তো ওপেনই হচ্ছে না, কি ব্যাপার, নেট খুবই অবস্থা খারাপ। আচ্ছা, আমরা আগে এখানে থিম দিই, নতুন থিম দিই, থিম ওয়ার্ডপ্রেস সেটআপ দিলে সাথে সাথে তিনটা ডিফল্ট থিম থাকেই যায়। একটা হলো যে 2090, 2070, 2060, ঠিক আছে। তো আমরা এখন এরকম দেখাচ্ছে না, আমরা যদি থিমটা চেঞ্জ করি, ধরো এই থিমটা দেওয়া আছে এখন, যেটা থিম দেওয়া থাকবে অ্যাক্টিভ, সেটা বাম পাশে উপরে কর্নারে থাকবে। তো এই থিমটা যদি আমি অ্যাক্টিভ করে দেই তাহলে কি হবে, থিম অ্যাক্টিভ অ্যাক্টিভ থিম এটা দেখাচ্ছে। এটা যদি আমরা রিলোড দিই তাহলে কিরকম দেখাবে, এটা হচ্ছে ব্যাক এন্ড, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এই দেখেন থিম চেঞ্জ হয়ে গেছে না, নতুন একটা ইয়া চলে আসছে, থিম চলে আসছে, একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেখাচ্ছে, সুন্দর ইমেজ, একটা টাইটেল দেখাচ্ছে, হ্যাঁ। আবার এই থিমটা যদি দিই আমরা অ্যাক্টিভ করি, 2060 থিমটা যদি অ্যাক্টিভ করি, সরি লাইভ রিভিউ তো না, অ্যাক্টিভ, হ্যাঁ এই থিমটা অ্যাক্টিভ আছে। এখন যদি আমরা দেখি কিরকম দেখাবে, এই যে থিম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন যদি নতুন থিম অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে, সবখানেই নতুন থিম অ্যাড করব, নতুন পোস্ট দিব, নতুন মিডিয়া অ্যাড করব, নতুন পেজ অ্যাড করব, নতুন প্লাগইন লাগাবো, সবকিছুই যে অ্যাড অ্যাড নিউ উপরে থাকবে। থিম থিম আমরা তিনটা দেওয়া আছে, অ্যাড নিউ, অ্যাড নিউ করলে আমাদের এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। আমরা যেহেতু নেট কানেকশন দেওয়া আছে, আমরা এখন দেখেন যেগুলো ফ্রি থিম ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে অটোমেটিক চলে আসতেছে, এই কয়টা মাত্র। আচ্ছা, ঠিক আছে, সুন্দর সুন্দর থিমগুলো চলে আসতেছে, আমরা যে কোনো একটা থিম এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এটা আমাদের এখন অ্যাক্টিভ আছে, আমাদের কোনটা মানে একটা মানে রং চঙালা থিমগুলোই দিই নাকি, হ্যাঁ সুন্দর সুন্দর থিম আছে, থিমগুলো দিলেই সাইটটা ওইরকম দেখাবে যখন। আমরা যদি এই থিমটাই মনে করে দিই ইনস্টল, আমাদের ইনস্টল থিম করা ছিল তিনটা মাত্র ডিফল্ট ভাবে, আমরা আরেকটা ইনস্টল দিলাম, তাহলে চারটা চারটা থিম থাকলো আমাদের এখানে। ইনস্টল দেওয়া মানে কিন্তু অ্যাক্টিভ না, কিন্তু ইনস্টল দেওয়ার পরে ওই থিমটা আবার অ্যাক্টিভ করে দিতে হবে। এটা করতেছি না, আচ্ছা ইনস্টল নিচ্ছে, ইনস্টলড।
এবার এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। আমরা যে কোনো থিম সবগুলো আমরা এখানে ইনস্টল দিয়ে রাখতে পারি। পরবর্তী প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা আমরা তখন ওটা ইউজ করব, কোনো সমস্যা নেই। মোবাইলে আমরা থিম চেঞ্জ করি না প্রতিদিন, কেউ কেউ আছে প্রতিদিন থিম চেঞ্জ করে। এই যে থিম দেওয়ার ফলে নতুন একটা লুক চলে আসলো। হ্যাঁ, এটা সুন্দর হেডার ব্যাকগ্রাউন্ড, এটা টাইটেল আসলো। একটা মাত্র যেহেতু পোস্ট দেওয়া আছে, সো একটা পোস্টে আসলো। আমরা যদি বাকি পোস্টগুলো দেই তাহলে কিন্তু এই ওই থিমের ইয়ার মতো দেখাবে। ঠিক আছে, এই যে এরকম। হ্যাঁ, হ্যাঁ, সব কিছু চেঞ্জ করা যাবে। কাস্টমাইজ করলে থিমের এই ছবিটাও চেঞ্জ করা যাবে। এখান থেকে কি কি কাস্টমাইজে যে যেগুলো চেঞ্জ করা যাবে, এই যে একটি থিমটা চেঞ্জ করা যাবে, থিমের ভার্সনটা চেঞ্জ করা যাবে, থিমের কালারটা চেঞ্জ করা যাবে, থিমের পেজ হেডারটা চেঞ্জ করা যাবে, ফ্রন্ট পেজ হেডার। হ্যাঁ, ব্লক ফিট চেঞ্জ করা যাবে, পোস্ট এন্ড পেজ চেঞ্জ করা যাবে, ফুটার চেঞ্জ করা যাবে, মেনু চেঞ্জ করা যাবে, উইডগেট সবগুলো চেঞ্জ করা যাবে এখান থেকে। ঠিক আছে, ফুটারের কালার কীরকম হবে সবগুলো এখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে উইদাউট কোডিং নলেজ। ঠিক আছে, জাস্ট সেটিংয়ের মতো চেঞ্জ করে দেওয়া যাবে। কালার কোডে ক্লিক করলে কোন কালারটা আমরা চাচ্ছি সেই অনুযায়ী এখানে চলে আসবে। ঠিক আছে, পরে ওইটা এই যে কোডটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, কালার কোডটা দেখা যাচ্ছে, আমি চেঞ্জ করলাম না। ঠিক আছে, ওকে। আমরা এখন একটু নতুন নতুন পোস্ট দিই এখানে। থিমটা তো থিম চেঞ্জ করা তো বুঝলাম, তাই না? থিম চেঞ্জ করা বুঝলাম। এখন থিমগুলো কিছু পোস্ট দিই আমরা, বা পোস্ট দিই। হ্যাঁ, একটা পোস্ট দেওয়া আছে হ্যালো ওয়ার্ল্ড, আমরা নতুন পোস্ট দিই। কেটে দিই। পোস্টের কি লাগবে? টাইটেল লাগবে, আর পোস্টের ডিসক্রিপশন। ডিসক্রিপশন জায়গায় এখানে টাইটেলটা দিই, মনে করো যে কি দিব, wordpress.com-এ যাই, ওখান থেকে পোস্টগুলো আনে কপি করে দিই। যেহেতু আমরা সার্চ ইঞ্জিনকে ডিসকারেজ করে রাখছি, সো এটা নো প্রবলেম। মাই সাইট দরকার নাই। এই যে এই পোস্টগুলো ধরো, একটা পোস্ট আমরা কপি করে নিয়ে এসে দিই। মাই বেস্ট ফটো 2018। হ্যাঁ, যদি এই যে নেট চালু আছে না, আমার যেহেতু থিমগুলো চলে আসলো নেট থেকে, কিন্তু থিমগুলো চলে আসছে। ইভেন আমরা যদি ইয়াও দেই, প্লাগইনও সেটআপ দেই, তখন প্লাগইন কিন্তু নেট থাকলে চলে আসবে, অটোমেটিক কানেক্ট নিয়ে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ, অন্য পেজ থেকে আসবে না, এটা তো এখান থেকে চলতেছে। আচ্ছা, আমরা এটা দিলাম একটা পোস্ট, পোস্টের টাইটেল এটা হলো, পোস্টের কন্টেন্ট আমরা কপি করে নিই। ইমেজ সহ যদি কপি করি, সব একসাথে কপি হবে। হ্যাঁ, ও মানে এতগুলো ছবি দিয়ে দিই সব কিছু। হ্যাঁ, ও আনপ্লিং হয়ে গেছে না? আচ্ছা, পুরোটাই নিই, নিছি যখন কপি করে এখানে মারি দিয়ে দিলাম। যা বাবা, আসতে সময় লাগবে। হ্যাঁ, ইমেজ টিমেজ সব চলে আসছে। ঠিক আছে, ইমেজ টিমেজ সব চলে আসছে। এবার আমরা পোস্ট করার আগে একটু প্রিভিউটা দেখে নিই কীরকম আসছে প্রিভিউ। এই যে এখানে ডান দিকে দেখা যাবে, পাবলিশ করার আগে প্রিভিউটা দেখে নিব আমরা। এখানে অটো সেভিং দেখাচ্ছে, অনেকগুলো ইমেজ তো, অনেকগুলো কন্টেন্ট তো, অনেকগুলো সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা হোক, প্রিভিউ দেখে নিই। নতুন পেজে একটা প্রিভিউ দেখাবে যে পোস্ট আমার কেমন হচ্ছে। ঠিক আছে, পোস্ট করার আগে অবশ্যই প্রত্যেকটা পেজে আমরা প্রিভিউটা দেখে নিব। প্রিভিউতে মানুষ কেমন পোস্টটা কেমন দেখবে, এই যে এরকম দেখবে। ঠিক আছে, এটা হুবহু এরকম পোস্টের মতো আসছে না? হ্যাঁ, এরকম চলে আসছে। ঠিক আছে, সুন্দর একটা পোস্ট চলে আসছে। হ্যাঁ,
এখানে পোস্টে লিভে রিপ্লাই, কমেন্ট টমেন্ট করার একটা অপশন আছে, আমরা তাহলে এটা পাবলিশ করে দিই। আর লিঙ্কগুলো যদি চাই আমরা লিঙ্কগুলো চেঞ্জ করে দিতে পারবো। কিছু কিছু ওয়েবসাইটের লিঙ্ক আছে, এই যে এখানে লিঙ্কটা চাইলে আমরা ইয়া করতে পারবো। আচ্ছা লিঙ্কটা থাক, সমস্যা নেই, ঠিক আছে, আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ। এখন বাই ডিফল্ট একটা পোস্ট, এই যে পোস্টের লিঙ্কটা আমাদের দেখাচ্ছে, পোস্ট করার সাথে সাথে দেখাচ্ছে কপি লিঙ্ক বা ভিউ পোস্ট। পোস্টের লিঙ্ক হচ্ছে এটা, ঠিক আছে। আমরা যেহেতু লোকাল হোস্টে চালাচ্ছি তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমাদের, ঠিক আছে। আচ্ছা অ্যাডভান্স, এডিশনাল সিএসএস, কালার সেটিং, আমরা এখানে কালারও দিতে পারবো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা কীরকম হবে, ঠিক আছে, লাল নীল বেগুনি, ঠিক আছে। তাহলে পোস্টের ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম হবে, ঠিক আছে। ডকুমেন্ট। আচ্ছা আরেকটা বিষয় হলো যে আমরা দেখে আসছি কি বাই ডিফল্ট আনক্যাটাগরাইজ ক্যাটাগরিতে পোস্ট হবে, আমরা এখানে ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারি। হয়ে গেল। ওয়ার্ডপ্রেস 5 ইয়াতে নতুন ইয়া হয়েছে, এবং ট্যাগ, কোন কোন এই পোস্টে কী কী ট্যাগ দিব সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। ফিচার্ড ইমেজ, ফিচার্ড ইমেজ সম্বন্ধে ধারণা আছে আমাদের? ফিচার ইমেজ সম্বন্ধে ধারণা নেই। কোনো কিছু যদি আমরা কোনো গ্রুপে শেয়ার করলাম, ফেসবুকে কোনো একটা ইমেজ শেয়ার করলাম, লিঙ্ক শেয়ার করলাম, লিঙ্ক শেয়ার করার সাথে সাথে একটা ইমেজও কিন্তু দেখা যায় এখানে, ওইটাকে বলা হচ্ছে ফিচার্ড ইমেজ। ওই ইমেজটা ফিচার হিসেবে থাকে। তো ফিচার ইমেজটা এখানে যেটা ইমেজ সেট করে দেবো ফিচারে, ওইটাই কোনো কিছু কেউ যখন মানে সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিবে তখন ওইটাই ফিচার ইমেজ হিসেবে দেখাবে থাম্বনেল আকারে, ঠিক আছে। এটাই হচ্ছে ফিচার ইমেজ। ইউটিউবে তো থাম্বনেল, ওটা তো তোমার ইউটিউবের, কিন্তু আচ্ছা লাইভ দেখাই দিই, যদি ধরো রাইট রাইট যে পিকচারটার সাথে সাথে দেখায় সেই পিকচারটাই হচ্ছে যে আমাদের গ্রুপে যদি দেখাই ডিজিটাল দিনাজপুর গ্রুপ, হয়ে গেল ডিজিটাল দিনাজপুর গ্রুপ। দিনাজপুর স্টোর। আচ্ছা এখানে কোনো কিছু লিঙ্ক শেয়ার করা আছে মনে হয় না। আইটি ভেন্ডাতে যাই, কোনো কিছু যদি লিঙ্ক শেয়ার করি আমি সেই ক্ষেত্রে এটা তো ইউটিউবে লিঙ্ক শেয়ার করছে, এখানেও নেই। এসি ভেন্ডাতে যাই, হ্যাঁ এবার পাবো। এই যে এটা একটা ফিচার ইমেজ, একটা লিঙ্ক শেয়ার করছি, যে ইমেজটা এখানে শো করাচ্ছে এটা হচ্ছে ফিচার ইমেজ। এখানে অনেক কিছু শেয়ার করা, যে এটা এটা যেমন ফিচার ইমেজ, ঠিক আছে। কোনো কিছু লিঙ্ক শেয়ার করলে যে ইমেজটা শো করাবে প্রথমে, এটাই হচ্ছে ফিচার ইমেজ, ঠিক আছে। এগুলো হচ্ছে ফিচার ইমেজ। হুম, তো এই জায়গা থেকে আমরা সেট ফিচার ইমেজ, ইমেজ সেট করতে পারি কোথা থেকে, আপলোড ফাইল, ইমেজটা আপলোড দিতে পারি অথবা মিডিয়া লাইব্রেরি থেকে নিতে পারি। মিডিয়া লাইব্রেরি থেকে নো ইমেজ ফাউন্ড, তাহলে আপলোড করে দিতে হবে, যেহেতু মিডিয়া লাইব্রেরিতে কোনো ইমেজ নাই আমাদের, এমটি আছে। সিলেক্ট ফাইল করে জাস্ট ম্যাক্সিমাম 2 MB একটা ফাইল আমরা এখান থেকে আপলোড দিতে পারবো, ওটা ফিচার ইমেজ হিসাবে শো করবে, ঠিক আছে। এক্সাপ ডিসকাশন এগুলো আলাদা জিনিস, ঠিক আছে। ক্যাটাগরি আমাদের কিছু দেখাচ্ছে না। আচ্ছা এই দেখা যায় আনক্যাটাগরাইজ একটা ক্যাটাগরি করা আছে, নতুন ক্যাটাগরি অ্যাড করে দিতে পারবো, কোন ক্যাটাগরিতে পোস্টটা পাবলিশ হবে, হ্যাঁ ক্যাটাগরির নাম লিখে দিতে পারবো। সাধারণত ক্যাটাগরির নামটা আমরা কিওয়ার্ড হিসেবে ইউজ করি, মানে কিওয়ার্ডগুলো ক্যাটাগরির নাম দিয়ে দিতে পারি। হ্যাঁ এই তো মনে হয় পারমালিঙ্ক আমরা সেট করে দিতে পারবো এখানে। পারমালিঙ্কটা কেমন হবে, ঠিক আছে, পোস্টের নাম হবে, অথবা এখানে যেটা যেটা টাইপ করে দিব
সেটাই লিঙ্কটা তখন ওইভাবেই দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে পার্মালিঙ্ক। তো এই মোটামুটি একটা পোস্ট দেয়া, ঠিক আছে? আমরা বেশ কয়েকটা পোস্ট দিই। আচ্ছা, তার আগে কিছু পেজ ক্রিয়েট করে রাখি, তাহলে আর দেখতে আরো দ্রুত সুন্দর দেখাবে। পোস্ট দেওয়া তো দেখাইলাম, তাই না? এরকম করে অ্যাড নিউ, এই পোস্ট দিলাম, আপডেট করে দিলাম। এবার হলো যে পোস্টে আবার অ্যাড নিউ, এখানে অ্যাড নিউতে গেলে নতুন পোস্ট দেওয়ার একটা অপশন আসবে বাম পাশে। আবার অ্যাড নিউ, অ্যাড এ টাইটেল, ডিসক্রিপশন, ঠিক আছে, দিয়ে পোস্ট। এবার আমরা পেজে যাই, কিছু পেজ ক্রিয়েট করি। এটা ওয়েবসাইটের কি কি ডিফল্ট পেজ হিসেবে থাকে, এখানে দেখা যাচ্ছে প্রাইভেসি পলিসি একটা পেজ আছে আর একটা স্যাম্পল পেজ। আমরা অ্যাড নিউতে গেলাম, হোম নামে একটা পেজ থাকে, তাই না? এটা ওয়েবসাইটের ডিফল্ট, HOME হোম। পেজের মধ্যে কোনো কন্টেন্ট আমরা এখন পর্যন্ত দিলাম না, শুধু মানে শুধু মানে পেজটা ক্রিয়েট করে রাখলাম, হোম, পাবলিশ, অ্যাড নিউ, একটা পেজ ক্রিয়েট করে রাখি, অ্যাবাউট, দিয়ে পাবলিশ, অ্যাড নিউ, কন্টাক্ট, দিয়ে পাবলিশ, পাবলিশ হচ্ছে, তারপরে অ্যাড নিউ, ওটা একবার দিলেই হয়ে গেছে পাবলিশ। থিম পরে ঘুরতে আছে, নেটের খুবই খারাপ অবস্থা। আচ্ছা, কন্টাক্ট, হোম, অ্যাবাউট, গ্যালারি, আর যেগুলো পেজ দেওয়া থাকে, হ্যাঁ, পোর্টফোলিও, এই সেগুলি দিকে পাবলিশ করে দিলাম। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি কেমন দেখা যায় ওয়েবসাইটটা। ভিজিট সাইট। আচ্ছা, আমাদের পেজগুলো যে আমরা ক্রিয়েট করলাম, পেজগুলো এখানে কিন্তু শো করছে না, ঠিক আছে? আমরা কোথা থেকে যাবো তাহলে? এখন আমাদের একটা মেনু দরকার, তাই না? মেনুটা আমরা এখন ক্রিয়েট করে নিই। তো আমরা মেনুতে যাই, কোথা থেকে যাবো? এপিয়ারেন্স থেকে মেনু, তাই না? এপিয়ারেন্স থেকে মেনু। আচ্ছা, এখানে মজার বিষয় হলো যে আমরা যখন আগের থিমটা ইউজ করলাম তখন এপিয়ারেন্স থেকে থিম, কাস্টমাইজ, উইডগেট, মেনু আর এডিটর, এই যে হেডার, ব্যাকগ্রাউন্ড, এসইও, এসইও লিভ থিম, এগুলো কিন্তু ছিল না। এখানে আবার থিমের একটা আলাদা অপশন থাকে, স্পেসিফিক থিমের স্পেসিফিক অপশন থাকে, ওখানে গিয়ে আমরা অনেক কিছু চেঞ্জ করে দিতে পারি, থিমটাকে সুন্দর করে সাজাতে পারি আরো, ঠিক আছে? তো আমরা এখানে ইয়াতে যাই, মেনুতে যাই। মেনুতে গেলে মেনু নামে এখন মেনু ক্রিয়েট করিনি আমরা। আমরা যাই যে ক্রিয়েটে, আচ্ছা, মেনু স্ট্রাকচার চলে আসছে, ক্রিয়েটে মেনু যাইতে হবে, মেনু ওয়ান, ক্রিয়েট। আমরা যখন কোনো কিছু পেজ তৈরি করি তখন অটোমেটিক মেনুতে পেজগুলা যুক্ত হয়ে থাকে, সেটা আমরা সেট করতে পারি। অটোমেটিক্যালি অ্যাডেড নিউ টপ লেভেল পেজেস টু দ্য মেনু, ঠিক আছে? ডিসপ্লে লোকেশন হচ্ছে টপ প্রাইমারি মেনু। এবার আমরা সেভ করে দিই। এই যে এই মেনুগুলো সিলেক্ট হয়ে গেছে, যে পেজগুলো ক্রিয়েট করলাম ওইগুলা মেনু আকারে দেখা যাচ্ছে। এবার যদি রিলোড মারি, এই যে মেনু চলে আসছে, ঠিক আছে? খুবই সহজ। আমরা যদি কোনো কিছু মেনু ড্রপ ডাউন করতে চাই, মানে কারোর নিচে কারো আন্ডারে মেনু থাকবে, এটা বলে ড্রপ ডাউন, সেক্ষেত্রে মেনু জাস্ট এই যে হোমের আন্ডারে যদি স্যাম্পল পেজ থাকে, এটা টানে একটু ছাড়িয়ে দিতে হবে পাশে, এটা ড্রপ ডাউন হয়ে থাকলো। এবার সেভ করে দিতে হবে, প্রত্যেকবার চেক করার সময় আমাকে সেভ করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আমরা ভুলে যাই অবশ্য। যদি আমি রিলোড দিই আবার, তাহলে স্যাম্পল পেজটা এই যে হোমের আন্ডারে চলে আসলো। একটা এখন একটার পর একটা স্যাম্পলের এই রোতে যে কটা দিব, স্যাম্পলের পেজের নিচে নিচে যে কটা দিব, হোমের নিচে ঠিক তয় কটা মেনু দেখাবে আমাদেরকে, ঠিক আছে? তাহলে আমরা মেনু ক্রিয়েট করা শিখে গেলাম। এই বাম পাশে যতগুলো মেনু লিখবো এখন, মানে আমাদের অর্ডারটা হবে এরকম, এই যে হোম প্রথমে আছে, তারপরে অ্যাবাউট, ও হোম তো একটা ডিফল্ট আছেই, তাহলে হোম দুইটা হয়ে যাচ্ছে না, একটা হোম ডিলিট করে দিই।
আমরা মনে করি এই হোমটা ডিলিট করে দিই, রিমুভ, রিমুভ হয়ে গেল। স্যাম্পল পেজের নাম আমরা চেঞ্জ করে দিই, এটা হলো যে শুধু পেজ দিই, দিয়ে পেজ, সেভও করা লাগে না ওখানে, জাস্ট খালি লিখে দিলেই হয়। আচ্ছা, কন্ট্যাক্ট নামে কোনো পেজ ক্রিয়েট করছি? করে নেই। আচ্ছা, নতুন একটা মেনু ক্রিয়েট করি কন্ট্যাক্ট নামে, কিছুই ক্রিয়েট করে নিই। আচ্ছা, তাহলে কন্ট্যাক্ট নামে একটা পেজ ক্রিয়েট করতে হবে, করলে এখানে পেজটা চলে আসবে। জাস্ট এখানে আমরা অ্যাড টু দ্য মেনু করে দিতে পারবো আর কি, ঠিক আছে? বা পোস্টগুলো মেনুতে অ্যাড করে দেওয়া যায়। দুইটা পোস্ট দিছি না আমরা, মাই বেস্ট ফটো, এটাও কিন্তু মেনুতে অ্যাড করে দেওয়া যায়, ঠিক আছে? এটা আমি অ্যাড করে দিলাম, মাই বেস্ট ফটো 2018, অ্যাড টু মেনু, ওই যে মেনুতে অ্যাড হয়ে গেছে। সেটা আমরা কিসের আন্ডারে দিব? পেজের আন্ডারে দিব। তাহলে একটু সরাই দিব আর কি, পেজের আন্ডারে মাই বেস্ট ফটো সেভ। পোস্টটাও আমরা মেনুতে লাগাই দিতে পারি। আমরা যদি একটু দেখি এখন কেমন দেখায়, হোম, অ্যাবাউট, গ্যালারি, পেজের আন্ডারে আমরা যে পোস্টটা দিলাম ওই পোস্টটা মেনুতে থেকে গেল, ঠিক আছে? জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তো মেনু বোঝা গেল, মেনু বোঝা গেল। এবার আসি আমরা হলো যে থিম তো চেঞ্জ করা বুঝলাম, কীভাবে কীভাবে থিম দিতে হয়। আচ্ছা, কন্ট্যাক্ট নামে একটা পেজ ক্রিয়েট করে রাখি, পেজ, অ্যাড নিউ পেজ, কন্ট্যাক্ট পেজটা জরুরি, CONTACT, কন্ট্যাক্ট নামে একটা পেজ ক্রিয়েট করলাম, করে পাবলিশ করে দিলাম। ঠিক আছে, পাবলিশ হয়ে গেছে, দেখি তো মেনুর মধ্যে পেজটা আসছে কিনা। চলে আসছে। ওখানে যেহেতু অটোমেটিক্যালি দিয়ে দিছি যে নতুন পেজ পোস্ট ক্রিয়েট করলে অটোমেটিক কন্ট্যাক্টে চলে আসবে। আচ্ছা, এবার আমরা থিম গেল, আমরা মেনু বললাম, উইজেটে যাই। উইজেট কি জিনিস বা উইডগেট কি জিনিস, এখানে যাই। আমাদের জিনিসটা একটু দেখে আসি যে উইডগেট আছে কিনা। আমাদের ডিফল্ট একটা হ্যালো ওয়ার্ল্ড একটা উইডগেট আছে। উইডগেটে হলো যে সাইড বারের মধ্যে সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, এগুলো হচ্ছে যে তোমাদের ডিফল্ট উইডগেট, ঠিক আছে? তো যেহেতু আমাদের পোস্ট নাই, আর্কাইভ নাই, ক্যাটাগরি নাই, এই জন্য ওগুলো দেখাচ্ছে না, ঠিক আছে? এগুলো সবই কিন্তু দেখানোর কথা। আচ্ছা, ফুটার উইডগেট তিনটা আছে, ফুটার উইডগেট লেফট, ফুটার উইডগেট মিডল, ফুটার উইডগেট রাইট, ঠিক আছে? এটা এখানে যদি আমি হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে রিসেন্ট, এটা হচ্ছে একটা উইডগেট, এটাও একটা উইডগেট আছে, রিসেন্ট পোস্ট। এটা আমরা যদি রিসেন্ট পোস্টটা ফুটার উইডগেট লেফটে বাম দিকে দেই, তাহলে জাস্ট খালি এখানে রিসেন্ট পোস্টটা এখানে ছাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? হয়ে গেছে, তাহলে ড্র্যাগ করে এনে ছাড়িয়ে দিতে হবে। এই যে রিসেন্ট পোস্ট চলে আসছে একটা, ঠিক আছে? ফুটারের জায়গায় রিসেন্ট পোস্ট চলে আসছে। এটা ফুটার লেফট, তিনটা উইডগেট আছে ফুটারে। ফুটার মিডিল, মিডিলে আমরা কি রাখবো? মিডিলে মনে করো যে এখান থেকে, এখান থেকেও আবার এখানে নিয়ে যাওয়া যায়। মিডিলে আমরা সার্চ অপশন রাখবো, সার্চ অপশনটা জাস্ট ড্র্যাগ করে রেখে দিলাম, ডান। এখানে আমরা যদি দেখি মিডিলে সার্চ অপশন চলে আসছে, ঠিক আছে? ডান দিকে আরেকটা কিছু দিই, ডান দিকে মনে হয় আমরা একটু কি দিব, পেজেস, পেজেস যদি এটা ফুটার উইডগেট রাইটে নিয়ে এসে দিই, জাস্ট ড্র্যাগ করে ছাড়ে দিলাম। টাইটেল দেওয়া যায় এখানে, নাম দেওয়া যায়, ওটা পরে দিচ্ছি আমি, জাস্ট চেক করে আসতেছে কিনা। এই যে পেজগুলো চলে আসছে, ঠিক আছে? কি কি পেজ আছে এখানে চলে আসছে, খুবই সহজ। আমরা দেখছি না এগুলি, ওয়েবসাইটে বহুত কাজ করছি না? হ্যাঁ, এইভাবে করে নিয়ে আসে দেখালি, খুবই সিম্পল। আমরা জাস্ট খালি ড্র্যাগ করে নিয়ে আসে দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? উইডগেট এখানে কি কি আছে, যতগুলো উইডগেট আছে, আমরা এখানে ইমেজ চাইলে ইমেজ লাগাইতে পারি, টেক্সট চাইলে টেক্সট লাগাইতে পারি, লিঙ্ক টিঙ্ক দিতে পারি, ঠিক আছে? খুবই সহজ। তারপর এটা হচ্ছে যে এই জিনিসটা সেট করতে হয় এডিটরে গিয়ে। হ্যাঁ, ফুটার অপশনটা এডিটরে গিয়ে চেঞ্জ করতে হয়, ওটাও দেখাই দিব। আগে সহজ জিনিসগুলো দেখাই দিই, তাই না? সহজ জিনিসগুলো দেখা দিলে কনফিডেন্সটা বাড়বে। আচ্ছা, হ্যাঁ দেওয়া যাবে, সার্চ অপশন অবশ্যই উপর দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? আমি জাস্ট দেখাই দিলাম আর কি। আচ্ছা, সার্চ অপশন সাইড বারের মধ্যে আছে অবশ্য,
তাহলে সার্চ অপশনটা আমরা, অনেক সার্চ অপশন কিন্তু নিচেও থাকে, ঠিক আছে, অনেক সার্চ অপশন নিচেও থাকে, ডিলিট করে দিলাম। আমরা সার্চ অপশনটা, এই সাইড বারটা কাজ করতেছে না। রিসেন্ট কমেন্ট, আর্কাইভ ক্যাটাগরিজ, মেটাস, ক্যাটাগরি, ডিসপ্লে ড্রপ ডাউন। কাজ করে না কেন? ও আচ্ছা, সার্চ অপশনটা তো আমরা সরাই নেই, তাই না? ডিলিট, এখানে ডিলিট করতে চলে গেল মাঝখান থেকে। সার্চ অপশনটা এখানে ডিলিট করে দিয়ে আমরা যদি নতুন একটা সার্চ লাগাই, সেই ক্ষেত্রে কি দেখা যাবে? শুরুতে লাগাইলাম, সাইড বারের ইয়াটা দেখা যাচ্ছে না, থিম অপশনে যাইতে হবে। তাহলে উইডগেট জিনিসটা বোঝা গেছে কি? আচ্ছা, আরেকটা জিনিস দেখা যায়, ক্যালেন্ডার, ক্যালেন্ডারটা দিয়ে দেখি তো ক্যালেন্ডারটা যাচ্ছে কিনা। সাইড বারটা শো করতেছে না, সাইড বারের উইডগেটটা শো করতেছে না। ক্যালেন্ডারটা আমরা ফুটার মাঝখানে যদি দিই, এই ক্যালেন্ডার শো করতেছে, ঠিক আছে। আমরা এখানে যে যে বিষয়গুলো আছে, ক্যালেন্ডার, ক্যাটাগরিজ, গ্যালারি, কাস্টম এসটিএমএল, ইমেজ, মেটা, এগুলো যেখানে যেখানে লাগাবো সেখানে সেখানে শো করাবে। এটি হচ্ছে উইজেটস বা উইডগেট। হ্যাঁ, কোনো ভিডিও আমরা লাগাই দিতে পারি এখানে। আচ্ছা, থিম অপশনে যাই একটু। থিমটার নাম হচ্ছে এসইও এলআইবি থিম, ঠিক আছে। ওয়েলকাম টু এসইও এলআইবি। আচ্ছা, থিমের অনেকগুলো অপশন, এডিং এ লোগো, লোগো অ্যাড করে দেওয়া যাবে। হাউ টু সেট আপ দ্য প্লাগ ইন, প্লাগ ইন সেট করে দেওয়া যাবে। মেকিং ইউর ওয়েবসাইট লিঙ্ক টু ডেমো। আচ্ছা, ও বাবা, এটা আবার প্রিমিয়াম থিম। আচ্ছা, কুইক লিঙ্ক, কাস্টমাইজ থিম ডিজাইন। থিমটা সহজে, মানে এখানে কাস্টমাইজের লিঙ্কটা নিয়ে গেছে। আচ্ছা, ওয়েলকাম টু দ্য এসইও থিম, কন্টাক্ট আস ফর হেয়ার। এই থিমটা দিয়ে কাজ করা যাবে, এটা প্রিমিয়াম থিম। হ্যাঁ, আমাদের থিমটা চেঞ্জ করতে হবে, নতুন থিম লাগাইতে হবে। থিমটা কিনে নেওয়ার পর এই আমরা এই সেটিং অপশনগুলো কাজ করতে পারবো, ঠিক আছে। দেন আমাদের হলো যে ইয়াগুলো আসবে, এই যে হেডার ফুটার আর যেগুলি, হ্যাঁ, এগুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। নেটের যে অবস্থা, থিম তো দেখাই যাচ্ছে না। তাহলে আজকে কি স্টপ রাখতে পারি এই পর্যন্তই? আমরা বাসায় যে প্র্যাকটিস করবো, নতুন নতুন পোস্ট ক্রিয়েট করবো, তারপরে পেজ ক্রিয়েট করবো, করে একটা মোটামুটি শেপ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে ফ্রি থিমগুলো কীভাবে, আচ্ছা আরেকটা জিনিস দেখাই দিই, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে এই জন্য কন্ট্যাক্ট নামে একটা পেজ ক্রিয়েট করলাম না, প্লাগ ইনের বিষয়টা দেখাই দিই। প্লাগ ইনটা গুরুত্বপূর্ণ। প্লাগ ইনে যাই, অ্যাড নিউ, নতুন একটা প্লাগ ইন অ্যাড করে দিই। কন্ট্যাক্ট পেজে কিছুই নাই কিন্তু, কন্ট্যাক্ট পেজে কিছুই নাই কিন্তু। কন্ট্যাক্ট পেজে সাধারণত কি থাকে, একটা মেইলে ইস্যু দেওয়ার একটা অপশন থাকে, ঠিক আছে। এখানে আপলোড প্লাগইন দিতে বলছে, নেট কানেকশন পাচ্ছে না, ট্রাই এগেইন। আচ্ছা, কানেকশন না পাক, আমরা কি করি, আমরা ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে গিয়ে একটা প্লাগইন ডাউনলোড করি, wordpress.org। প্লাগইন, সার্চ প্লাগইন, ওটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম 7, জনপ্রিয় একটা প্লাগইন কন্ট্যাক্ট আস পেজের জন্য। এই প্লাগইনটা দিলে একটা কন্ট্যাক্ট আস পেজ ক্রিয়েট করা যায় প্লাগইন দিয়েই। কন্ট্যাক্ট ফর্ম 7। আমরা যে একটা জিনিস দেখবো সেটা হলো যে
প্লাগিনটা রিভিউ কেমন, হ্যাঁ, আর কতগুলো রিভিউ, মানে কতগুলো ইউজার। এটা প্লাগইন ডাউনলোড মানে রিভিউ দিছে 1560 জন, 1560 জন রিভিউ দিছে, তার মানে আহ, আরো অনেক ইউজ করছে প্রচুর, ঠিক আছে। রিভিউ কিন্তু সবাই দেয় না, অন্তত 500 জন ইউজ করলে একজন অন্তত রিভিউ দেয়, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে এটার রিভিউ হচ্ছে মাত্র 93টা, তার মানে এটা ইউজ হচ্ছে বেশি, কন্টাক্ট ফোর 7টা, যদিও রেটিং 4, তারপরে কিন্তু ইউজ হচ্ছে অনেক বেশি, ঠিক আছে। সেই ক্ষেত্রে এটা অনেক বেটার, তাহলে আমরা এটাই ডাউনলোড করব। ডাউনলোড অপশন আসছে, ডাউনলোড করে প্লাগইনটা ডাউনলোড। আচ্ছা, থিম আর প্লাগইন আমরা যখন নর্মালি আপলোড দিব, তখন কিন্তু আমাদের ওই জিপ আকারেই আপলোড দিতে হবে, ঠিক আছে। আপলোড প্লাগইন, চুজ ফাইল, ফাইলটা আমরা এখান থেকে চুজ করবো, কোথায় গেল, কন্ট্যাক্ট ফর্ম 7.5.1.1, এটা আমরা আপলোড দিব। ইনস্টল নাও, ওই জিপ ফাইলটাই ইনস্টল দিবে, ঠিক আছে। ওটা আনজিপ করার দরকার নেই, থিম এবং প্লাগইন আনজিপ করার দরকার, ডাইরেক্ট জিপ ফাইলটাই আপলোড দিব। থিম ইনস্টল হচ্ছে, হ্যাঁ। আনপ্যাকিং প্যাকেজ, আনপ্যাকেজিং প্যাকেজ, ইনস্টল দ্য প্লাগইন, প্লাগইন ইনস্টল সাকসেসফুলি, অ্যাক্টিভ প্লাগইন, প্লাগইনটা অ্যাক্টিভ করে দিই। কন্ট্যাক্ট ফর্ম 7, আমাদের একটা নতুন প্লাগইন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, অ্যাক্টিভ করা আছে, ঠিক আছে। এই জন্য ডিএক্টিভ দেখাচ্ছে, বাকি বাকি দুটো কিন্তু আমরা অ্যাক্টিভ করে দেইনি। এখানে ক্লিক করলে প্লাগইনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আর ডিলিট করতে চাইলে ডিলিট করে দেবো, হ্যালো ডোরে ডিলিট করতে চাইলে ডিলিট করে দিতে পারবো। ধরো আমরা হ্যালো ডোরে ডিলিট করে দেবো, এটা ডিলিট করে দিলাম, ওকে। প্লাগইনটা এখান থেকে ডিলিট হয়ে গেল, শুধুমাত্র দুটো প্লাগইন। এবার প্লাগইনের সেটিংটাতে যাই, সেটিংয়ে কি বলছে। সেটিংয়ে এই শর্টকাটটা আমরা যেই পেজে অ্যাড বসাই দিব, সেই পেজেই কিন্তু কন্ট্যাক্ট ফর্ম তৈরি হয়ে যাবে। সেটা কীরকম, এটা কপি করি, এই যে কন্ট্যাক্ট পেজটা আছে না, এই পেজটা আমরা এডিট করব, এডিট পেজ। আমরা যখন মেনু পেজগুলো ক্রিয়েট করলাম, তখন কিন্তু ডিসক্রিপশনে কিছু দেইনি, শুধুমাত্র টাইটেল দিছি। এই যেখানে ডিসক্রিপশন, সেখানে যদি কোডটা পেস্ট করে দিই, দিলেই মোটামুটি আপডেট দিই, আপডেট নিচ্ছে। প্রিভিউ যদি দেখি, এই যে একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি হয়ে গেছে, হয়েছে, হয়ে গেছে না। জাস্ট করে শর্টকাটটা আপডেট করে পেস্ট করে দেওয়ার ফলে আমার একটা কন্ট্যাক্ট পেজ তৈরি হয়ে গেছে। এবার হ্যাঁ, আছে 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 আছে, সবই আছে। ওগুলোর জন্য আর একটু এক্সপার্ট হওয়া লাগবে, ঠিক আছে। ডাউনলোড প্রিমিয়াম থেকে আছে, আমার কাছে অনেকগুলো কালেকশন আছে, হ্যাঁ, ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আর একটু এক্সপার্ট হওয়া লাগবে। আর এই সিম্পল থিমগুলো দিয়ে কাজ করা শুরু করে একবারে যদি এখন, মানে ওগুলো থিম তো অনেক জটিল, অনেক ফাংশন, অনেক ফিচার। আগে ছোট ছোট ফিচারগুলো দেখে গেলে অভ্যস্ত হয়নি, তারপরে তখন মানে বড় বেশি ফিচার হলো থিমে যাবো আর কি। আচ্ছা, এখানে আমি সেটিংয়ে যদি যাই, কন্ট্যাক্ট হলো যে এডিট, এখানে এডিটে গিয়ে এখানে আমরা আমাদের ইয়া দিতে পারবো, কোন মেইলে যাবে, ইওর ইমেইল, এখানে মেইলে এডিটে দিতে পারবো কোন মেইলে যাবে, তারপরে মেসেজ কি লাগবে এটা ডিফল্ট দিতে পারবো, ঠিক আছে। এইখানে লিখে দিচ্ছে আর কি, এই এসটিএমএল যারা করবে তারা এরকম কোডটা করে করে এসটিএমএল পেজে দিতে হবে। আর এখানে ডাইরেক্ট দেয়া আছে, আমরা জাস্ট শর্টকাট দিয়ে কাজটা চালিয়ে দিলাম, ঠিক আছে। এই শর্টকাটটা যদি আমি ইয়াতেও পেস্ট করে দিই, উইডগেটও পেস্ট করি, তাহলে উইডগেটও একটা কন্ট্যাক্ট ফর্ম এরকম দেখাবে, যে এরকম ইওর নেম রিকোয়ার্ড, ইমেল আইডি, সাবজেক্ট, মেসেজ, ঠিক আছে, এরকম দেখাবে, দিয়ে সেন্ড, ঠিক আছে। এখানে যদি আমরা একটা ক্যাপচা লাগাইতে চাই, গুগল ক্যাপচা লাগাই দিলেই হয়, গুগল ক্যাপচা একটা প্লাগইন, ওটা লাগাই দিলে এখানে ক্যাপচা শো করবে তখন, মানে সেন্ড করার আগে একটা মানে হিউম্যান ভেরিফিকেশন ক্যাপচা চাবে, ঠিক আছে। ওইটাও প্লাগইন দিয়ে করা যায়। হ্যাঁ, প্লাগইন দিয়ে বহুত কিছু করা যায়, আমরা ধীরে ধীরে এগুলি আজকে জাস্ট দেখাই দিলাম। মানে আজকে আমি যেটুকু দেখাই দিলাম, তোমরা সবাই কাজ হবে বাসা জেগে এইটুকু কাজ করা, ভিডিওটা দেখে দেখে। এই যে কি করলাম, কিছু মেনু ক্রিয়েট করছি, একটা থিম দিছি, একটা প্লাগইন দিছি, হ্যাঁ। আর থিম প্লাগইন তো এখানে ফ্রি, এখানে আছে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে। এখানে জাস্ট আমাকে সার্চ দিতে হবে, থিমে গিয়ে বা প্লাগইনে গিয়ে, থিমে গিয়ে
যে থিমগুলো ডাউনলোড করে জাস্ট আপলোড দিতে হবে, দিয়ে অ্যাক্টিভ করে দিতে হবে। ঠিক আছে, এটুকু কাজ করি। মানে আমার কথা হচ্ছে যে এই 3-4 দিনে আমরা যে আছি, 3-4 দিনের মধ্যে আমি যেটুকু করাবো সেটুকু যেন সলিড সবাই করতে পারে। ঠিক আছে, দেন আমরা তখন ফার্দার পরবর্তীতে আগাবো। ঠিক আছে, তো আজকে ভিডিওটা ক্লোজ করি এখানেই। ঠিক আছে।